আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আলোচনা করব অধ্যায় 2 অর্থাৎ পদার্থের অবস্থা। এটার এমসিকিউ এর ওয়ান শট ক্লাস। ইনশাআল্লাহ আজকের ক্লাস দেখার পর এই চ্যাপ্টার থেকে তোমার এমসিকিউ নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না, এটা নিশ্চয়তা আমি দিচ্ছি ইনশাআল্লাহ। তোমাকে কি করতে হবে? মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। হ্যাঁ, তো প্রথমেই তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও যে তোমরা কে কোন জেলা থেকে ক্লাসগুলো করছো। একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও, তোমাদের হাসিব ভাই দেখতে চাই। ওকে, চলো শুরু করি। প্রথম নাম্বার যে প্রশ্নটা দিয়ে আমরা শুরু করব, আমরা একটু স্টেপ বাই স্টেপ পড়াবো, তো একদম ব্যাখ্যা বিশ্লেষণ সহ। এখানে বলা আছে কোনটি আন্ত আণবিক শক্তি সবচেয়ে বেশি। এই টাইপ অফ এমসিকিউ গুলো কিন্তু অনেক সময় আসে তোমার চ্যাপ্টার 2 থেকে। কিভাবে খুঁজে বের করবা? দেখো, আমরা চ্যাপ্টার 5 কিন্তু একটা পড়ছি বা বেসিক ক্লাসে যে আয়নিক বন্ধনে আন্তঃকণ আকর্ষণ শক্তি অনেক বেশি, অর্থাৎ যেগুলো কঠিন পদার্থ। আবার যেগুলো লিকুইড পদার্থ তাদের কিন্তু আন্তঃকণ আকর্ষণ একটু কম। আবার যারা গ্যাস, তাদের আন্তঃকণ আকর্ষণ শক্তি কিন্তু আরো অনেক বেশি কম, তাই না? এটা আমরা পড়ে আসছি, চ্যাপ্টার 2 তেও আমরা পড়ছি। তো এখানে দেখো, সালফার ডাইঅক্সাইড একটা গ্যাস, তার মানে আন্তঃকণ আকর্ষণ কম। কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটারও আন্তঃকণ আকর্ষণ কম। H2S এটাও গ্যাস, এটারও আন্তঃকণ আকর্ষণ কম। কিন্তু সোডিয়াম ক্লোরাইড এটা কিন্তু একটা আয়নিক পদার্থের একটা সলিড, একটা কঠিন পদার্থ। এই জন্য এদের আন্তঃকণ আকর্ষণটা অনেক বেশি হবে ভাইয়া। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ক নম্বরটা। ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দিবা সঠিক উত্তর জানলে, আমি দেখতে চাই। এরপর 2 নম্বরে কি আছে? পদার্থের সাধারণ কয় অবস্থায় পাওয়া যায়? সাধারণত আমি কিন্তু বলছি, আমরা জানি পদার্থের 3টা অবস্থা আছে ভাই। কি কি? কঠিন, তরল এবং গ্যাস। তোমরা আবার বলতে পারো ভাই প্লাজমা অবস্থাও তো আছে, ওটা কেন বললেন না? বাইরে এখানে সাধারণ কথাটা বলছি। তোমাদের সিলেবাসে 3টা অবস্থার কথা আছে, 3টাই বলবা। তাহলে পদার্থের 3টা অবস্থা আছে, কঠিন, তরল এবং গ্যাস, এই 3টা। ওকে, এরপর বলছি যে কোনটির ভৌত অবস্থা কঠিন। সো এটার উত্তর দেওয়ার আগে তোমাদের একটা সুখবর দিই। তোমরা যারা এসএসসি 25 ব্যাচের আছো, তোমাদের জন্য কিন্তু রসায়নের টার্গেট এ প্লাস কোর্সটা ভর্তি শুরু হয়ে গিয়েছে। তোমরা চাইলে রসায়নে এই কোর্সে ভর্তি হইতে পারো। তোমাদের রসায়নের অবস্থা যেমনই থাকুক না কেন, যত বাজেই থাকুক না কেন, এখান থেকে ইনশাল্লাহ কামব্যাক করে তুমি এ প্লাস পাবা ইনশাল্লাহ, এটা নিশ্চয়তা আমি দিব। সো যারা এখনো কোর্সে ভর্তি হওনি, দ্রুত কোর্সে ভর্তি হয়ে যাও। এই যে যোগাযোগ করার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিছি, ওকে? হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো বা সরাসরি ফোনও দিতে পারো। চলো, এখানে বলছি যে কোনটি ভৌত অবস্থা কঠিন। এখানে আমরা একটু অপশন গুলো দেখি। এখানে বলছে ফ্লোরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে এবং আয়রিন আছে। এই 4টাই কিন্তু গ্রুপ 16 মৌল, তাই না? 17 মৌল, আমরা হ্যালোজেন গ্রুপের মৌল বলি, গ্রুপ 17। দেখো, এই ফ্লোরিন এটা কিন্তু গ্যাস, ক্লোরিন এটাও গ্যাস, ব্রোমিন এটা কিন্তু গ্যাস না, ব্রোমিনটা কিন্তু থাকে তরল অবস্থায়। এই ব্রোমিনটা কি অবস্থায় পাওয়া যায়? লিকুইড অর্থাৎ তরল অবস্থায় পাওয়া যায়। কিন্তু এই যে ভাইসাব আয়োডিন, এটা কিন্তু আবার মানে তরল অবস্থায় পাওয়া যায় না, এটা পাওয়া যায় কঠিন অবস্থায়। এটা একটু মনে রাখা লাগবে। এখানে দেখো বলছে কোনটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। কোনটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া? এখানে অনেকগুলো অপশন আছে, অ্যান্সার তো সবাই পাবা, কিন্তু বুঝে বুঝে পড়ো। এখানে বলছে যে নিঃসরণ, স্ফুটন, ঊর্ধ্বপাতন, ব্যাপন, এগুলো বলছে। ভাইরে, আমরা ব্যাপনের সংজ্ঞাতে কি বলছি? যে কোনো পদার্থ, কঠিন, তরল বা গ্যাসীয়, যে কোনো পদার্থ হোক না কেন, স্বতঃস্ফূর্ত এবং সমভাবে ছড়িয়ে পড়াকে আমরা ব্যাপন বলি। এটা কিন্তু পড়ে আসছি আমরা। তো এই জন্য অ্যান্সার কোনটা হবে ভাই? অ্যান্সার হবে ব্যাপন। এই ব্যাপনটা কিন্তু আমাদের একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, মনে থাকবে। ওকে, এবার যে টাইপটা দেখবো ভাই, এটা তোমাদের জন্য একটা ফরজ, খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো, এখানে বলছে নিচের কোনটি ব্যাপনের হার বেশি বা ব্যাপনের হার অধিক, এটা বলতে পারে, বা ব্যাপনের হার কম, এটা বলতে পারে, নিঃসরণের হার বেশি কম, এগুলো বলতে পারে। সকল প্রশ্নের উত্তর একই প্যাটার্ন। আমরা কিন্তু জানি না এই যে ব্যাপনকে আমি কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা। আর এর সাথে আণবিক ভরের একটা সম্পর্ক আছে, বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে আণবিক ভর যার কম, ব্যাপন তার বেশি। আণবিক ভর যার বেশি, ব্যাপন তার কম, কারণ তারা ব্যস্তানুপাতিক সম্পর্ক। মনে থাকবে তো? এটা কিন্তু পড়ছি আমরা ভাই, ওকে? না হলে বেসিক ক্লাসগুলো দেখে নিবা। তো এখানে কয়েকটা মৌল আছে, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া এবং সালফার ডাইঅক্সাইড। তো সালফার ডাইঅক্সাইডটা এমনিই হবে না, কয়েকটা এক্সাম্পল দিই। হাইড্রোজেনের আণবিক ভর কত রে? হাইড্রোজেনের আণবিক ভর কিন্তু কত? ভর 1 গুণন আছে কটা? 2, তাহলে ভর কত হইল? 2। কার্বন ডাইঅক্সাইড কত রে? কার্বন হইল 12, ভর 12, আছে কয়টা? একটা, গুণন 1। অক্সিজেন কত? 16 গুণন কত? 2, কত হবে? তাহলে 12 যোগ 32, হিসাব করে কত হচ্ছে? 2 2 এ 4, 3 এর 1 এ 4, তো 44। কার্বন ডাইঅক্সাইড 40 কেমনে হয়? হ্যাঁ 44ই তো। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড 44, আর 40 কেমনে হয়? হিসাব করে হয়। আবার অ্যামোনিয়ার কত রে? NH3। নাইট্রোজেন কত?
নাইট্রোজেন হইল 14 গুণন 1 প্লাস হাইড্রোজেন 1 গুণন 3, হিসাব করে কত হচ্ছে 14 যোগ 3 ইকুয়াল টু 17। দেখো তো ভাই, আবার সালফার ডাইঅক্সাইড নয় বাদ দিলাম, এটা অনেক বেশি হবে। তিনটা দিয়েই দেখো, এটার আণবিক ভর 2, এটার আণবিক ভর 44, এটার আণবিক ভর হলো 17। আমরা কি বলছি, আণবিক ভরের সাথে ব্যাপনের একটা সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। আণবিক ভর বেশি হইলে ব্যাপন কম হবে, আর আণবিক ভর যদি কম হয় ব্যাপন বেশি হবে। তো এখানে আমরা কি বলছি, নিচের কোনটির ব্যাপন হার অধিক, এরকম একটা প্রশ্ন আসবেই। তো এখানে দেখতে পাচ্ছি হাইড্রোজেনের আণবিক ভর সব থেকে কম, তাহলে আণবিক ভর যদি কম হয় ব্যাপন তার কি হবে, বেশি হবে। এই জন্য অ্যান্সার হলো এটা। আমি তোমার একটা প্রশ্ন বুঝাচ্ছি না, আমি তোমার একটা প্যাটার্ন বুঝে দিচ্ছি, যেটা তুমি হাজার হাজার এমসিকিউ সলভ করতে পারবে ইনশাআল্লাহ। সো আই হোপ প্যাটার্নটা বুঝতে পারছো। বুঝতে পারলে আমাকে একটু ওয়াই লিখে জানাবো যে ভাই Y1 ক্লিয়ার। ওকে, এবার আসো আমরা এবার পরেরটাতে যাই। এখানে বলছে যে কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি, কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি, এরকম একটা প্রশ্ন কিন্তু একটু আগে সলভ করলাম। কোনটা অ্যান্সার হবে? এখানে আছে সালফিউরিক অ্যাসিড, এখানে আছে সোডিয়াম ক্লোরাইড, এখানে আছে কার্বন ডাইঅক্সাইড, এখানে আছে পানি। কি রে, সালফিউরিক অ্যাসিড মানে কি? H2SO4, এটা একটা অ্যাসিড, লিকুইড অবস্থায় পাওয়া যাচ্ছে, এটাকে তরল অবস্থায় পাওয়া যাচ্ছে, কথার কথা ধরলাম তরল অবস্থায় আছে। সোডিয়াম ক্লোরাইড, এটা কিন্তু সলিড অবস্থায় বা কঠিন অবস্থায় পাওয়া যায়। কার্বন ডাইঅক্সাইড, এটা কিন্তু গ্যাস অবস্থায় পাওয়া যায়। পানি, এটা কিন্তু লিকুইড বা তরল অবস্থায় পাওয়া যায়। তাহলে এটাও লিকুইড, এটাও লিকুইড, এটা কিন্তু আবার সলিড, এটা গ্যাস। তা আমরা কি বলছিলাম, কঠিন পদার্থের আন্তঃকণ আকর্ষণ বেশি, তরলের একটু কম, গ্যাসের আরো কম। তাহলে দেখো তো বলছে কোনটার বেশি হবে, তাহলে সোডিয়াম ক্লোরাইড কঠিন পদার্থ, সলিড পদার্থ, তার আন্তঃকণ আকর্ষণ বেশি হবে। এজন্য অ্যান্সার এটা সঠিক। এবং এর গতিশক্তি কি হবে, সব থেকে কম। বুঝছো? চলো পরের প্রশ্নতে যাই। পরের প্রশ্নটা বলছে আমারে, সাধারণ তাপমাত্রায় তরল কোনটি? দেখো বলছে সাধারণ তাপমাত্রায় তরল কোনটি। এখানে বল তিনটা অপশন আছে, ব্রোমিন, মার্কারি এবং হলো আয়োডিন আছে। এই যে তিনটা অপশনের ভিতর থেকে কোনটা সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় বা লিকুইড অবস্থায় পাওয়া যায়? এখানে অ্যান্সার হবে ব্রোমিন, আর একটা অ্যান্সার হবে কিন্তু এটা মার্কারি। কারণ চিন্তা করো, দেখো ভাই একটু আগে বলছিলাম এই আয়োডিন ভদ্রলোককে কিভাবে পাও তুমি? আয়োডিনকে পাও তুমি কঠিন আকারে। তাহলে অ্যান্সার হবে 1 এবং 2, অ্যান্সার হইলো খ নাম্বারটা। একটু বুঝে শুনে হৃদয়ের ভিতর গেথে নাও, বুঝছো? আর গেথে না নিলে তো ঝামেলা। আর রসায়ন বিষয়টাকে বুঝতে হবে, এমনি ওয়াহেতুক মুখস্থ করে গেলে কিন্তু হবে না। পরের প্রশ্নতে চলে যাই আমরা। এখানে বলছে গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য হইল, গ্যাসীয় পদার্থ মানে কি, এটার যে বৈশিষ্ট্যগুলো আছে এটা আমাকে বুঝতে হবে। এখন আমরা একটু পড়ি। প্রথম নাম্বার বলছে যে আয়তন পাত্রের সমান। আচ্ছা, আয়তন পাত্রের সমান হতে হবে কেন? এটা কি কোনো শর্ত হইলে নাকি? না, তার মানে এটা ভুল। তা বলছে চাপের আয়তন স্বল্প মাত্রায় সংকোচনশীল, এটা কি? ও না, এটা ঠিক হবে, আয়তন পাত্রের সমান। ঠিক আছে, তাহলে গ্যাসীয় পদার্থ, তুমি গ্যাসীয় পদার্থকে যেখানে রাখবা সেই পুরো আয়তনটা কিন্তু সে দখল করে নিতে পারে, তার মানে আয়তন পাত্রের সমান, এটা ঠিক। কিন্তু চাপে আয়তন স্বল্প মাত্রায় সংকোচনশীল, না, এটা ভুল। 3 নাম্বার কি বলছে, কণাগুলোর মধ্যে আন্তঃকণ আকর্ষণ খুব কম, এটা একেবারে সত্য কথা। গ্যাসীয় পদার্থগুলো একটা কণা একটা কণা থেকে অনেক দূরে দূরে অবস্থান করে, ফলে তাদের আন্তঃকণ আকর্ষণ কি হয়, অনেক বেশি কম হয়। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 1 এবং 3, অর্থাৎ গ নাম্বারটা। বুঝছো না? বুঝতে পারলে আমাকে একটু লিখে দিবা যে ইয়াস ভাই বুঝছি। ইয়াস লিখলে আমি বুঝতে পারবো। হ্যাঁ, আর এই সাতার মাথা যায় না কেন? আর যদি না বুঝতে পারো তাহলে তোমাদের কিন্তু কচু খাওয়াবো, একদম কচু পিস পিস করে কেটে তোমাদেরকে খাওয়াবো লবণ ছাড়া। এখানে বলছেন কোনটির আন্তঃকণ আকর্ষণ শক্তি বেশি। সেম জিনিস, একটু আগে একই প্যাটার্ন পড়লাম না, যে কঠিন আর সলিড, অর্থাৎ কঠিন পদার্থ, তরল এবং লিকুইড, এগুলো খুঁজে বের করবা। মিথেন গ্যাস, চুনা পাথর কঠিন, সয়াবিন তেল তরল, কেরোসিন তরল, তাহলে এটাও তরল, এটাও তরল, এটাও হইলো গ্যাস। তাহলে এগুলো তো তরল, গ্যাস এগুলো হবে না। কঠিন আছে তাহলে কঠিন হবে, চুনা পাথর। অ্যান্সার শেষ, কাহিনী খতম। বলছো সাদা ধোঁয়া সৃষ্টি করে কোনটা রে? আমরা কিন্তু জানি, ওই যে আমাদের বই একটা আছে না, এমুর একটা এরম লম্বা এটা এর মতো দেয় আছে, এমুরে অ্যামোনিয়াম ক্লোরাইড দেয়, ওমর এটা দেয়, দিয়ে বলে যে ব্যাপন কোন পাশে সাদা ধোঁয়া সৃষ্টি হবে, সেটা কিন্তু আছে। তো ওইখানে সাদা ধোঁয়া সৃষ্টি করে কে, মনে আছে? বইটা পড়ে দেখবা, ওইখানে কিন্তু যে অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, সংকেত কি? NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। এই অ্যামোনিয়াম ক্লোরাইডটা কিন্তু আমাদের সাদা ধোঁয়ার সৃষ্টি করে। এটা একটু মাথার ভেতর গেঁথে নাও, বুকের বাঁ পাশে, যে বাবা সাদা ধোঁয়াকে সৃষ্টি করে, সেটা হইলো অ্যামোনিয়াম ক্লোরাইড। বুঝছো? চলো সামন দিকে যাই। আবার একটা সেম প্যাটার্নের প্রশ্ন বলছে কোনটির ব্যাপন হার বেশি।
কত ইয়ার পড়াবো ভাই? নাইট্রোজেন, ক্লোরিন, হাইড্রোজেন এবং অক্সিজেন, আমি কি বলছি? যাদের আণবিক ভর, যে একটু আগে বলছি আবার বলতেছি, আণবিক ভরের সাথে ব্যাপনের সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা কে বলে গেছে? এটা বলেছে গ্রাহাম বেল। গ্রাহাম বেল বলছে যার আণবিক ভর বেশি তার ব্যাপন কম, যার আণবিক ভর কম তার ব্যাপন বেশি, এটা তোমরা জানি। এই হিসেবে সবগুলো আণবিক ভর বের করবে। নাইট্রোজেনের বার করো, ক্লোরিনের বার করো, হাইড্রোজেনের বার করো, অক্সিজেনের বের করবে। নাইট্রোজেন কত হবে রে? নাইট্রোজেন 14 দুগুণ 28, নাইট্রোজেনের বের করে দেখবা 28 হবে। ক্লোরিন কত হবে? 35.5, তাহলে হবে কত? 71 হবে। আবার হাইড্রোজেন কত হবে? হাইড্রোজেন H2, সবগুলো কিন্তু মৌলিক গ্যাস, দ্বিপরমাণু। হাইড্রোজেন 2 হবে। অক্সিজেন কত হবে? 16 দুগুণ 32 হবে। তো দেখো সব থেকে কম কার রে? হাইড্রোজেন। তাহলে অ্যান্সার কি হবে? হাইড্রোজেন। ওকে, এবার নিচে বলো তো ভাই, বলছে কোনটির ব্যাপন হার বেশি? সেম কোশ্চেন, এখানে আছে কার্বন ডাইঅক্সাইড, এখানে আছে হাইড্রোজেন সালফাইড, এখানে আছে সালফার ডাইঅক্সাইড। তুমি একটা কথা হলো ভাই, এটা আর বেশি বোঝানোর দরকার নাই, তুমি যেগুলো থাকবে সবগুলো কি করবা? আণবিক ভর বের করবা, দেখবা আণবিক ভর যার কম তার ব্যাপনের হার বেশি, কাহিনী খতম, শেষ। এখান থেকে একটা প্রশ্ন পাবাই। এবার বলছে নিচের কোনটির ব্যাপন আগে ঘটবে? ওই একই ছাতার মাথা, এই কসুরা যে কেন আসলে একই প্রশ্ন বারবার দেয় এটাই বুঝি না, তাও তোমরা পারো না। এখানে বলছে যে কোনটা ব্যাপন আগে হবে, কোনটার ব্যাপন আগে হবে তার মানে কি? যার আণবিক ভর কম তার ব্যাপন বেশি হবে, এটা না? অবশ্যই তো এটা। তো দেখো অ্যামোনিয়ার আণবিক ভর একটু আগে বার করছিলাম 17, পানি, তাহলে অক্সিজেনের কত? 16, আর হাইড্রোজেনের কত? 2, 16 আর 2 18। এটার হইলো অ্যামোনিয়ার হইল 17, পানির হইল 18 আণবিক ভর। বার করে দেখবা, না হলে বিশ্বাস না হলে। কার্বন ডাইঅক্সাইড একটু আগে বার করলা 44, আর সালফার ডাইঅক্সাইড তো বললাম অনেক, সালফার হইলো 16, 32 হবে। অক্সিজেনের হইলো কত রে? 32। এই দুটো যোগ করবা, যা হবে হবে, ছাতার মাথা যেটা হলে হবে, সমস্যা নাই। তাহলে অ্যান্সার কোনটা হবে? আণবিক ভর কম হবে অ্যামোনিয়া, তাহলে অ্যান্সার হবে অ্যামোনিয়া। ওকে, বোঝা যাচ্ছে? এগুলো বুঝতে পারলে আমাকে একটু বইলো যে ভাই বুঝতে পারতেছি। তোমরা কমেন্ট করলে ভিতর থেকে একটা প্রশান্তি কাজ করে যে যাই হোক আমার ছোট ভাই বোন গুলো বুঝতেছে। এখানে বলছে যে মোমের দহনে উৎপন্ন হয় কি? মোমের দহনে উৎপন্ন হয় কি? এখানে একটা মোম মানে কি ভাই? মোম মানে কিন্তু হাইড্রোকার্বন। তাহলে মোমের পাশার নিচে, না পাশার নিচে আগুন লাগাবে কেন? মোমের যদি তুমি উপরে আগুন লাগাইয়া দাও তাহলে কি হবে? দাও দাও করে জ্বলতে থাকবে। দাও দাও করে জ্বলার সময় কি হবে বলতো? মোমের দহনে উৎপন্ন হয় কি? কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ অবশ্যই হইতেই পারে। কার্বন ডাইঅক্সাইড মানে কি? ধোঁয়া। ধোঁয়া ওঠে না মোম যখন জ্বলবা? একটু একটু ধোঁয়া হইতেই পারে। তাহলে 1 নাম্বারটা সঠিক। 2 নাম্বার কি বলছে? হাইড্রোজেন। না, মোম পোড়ালে হাইড্রোজেন কেন? কোন দুঃখে উৎপন্ন হবে? তার মানে 2 নাম্বারটা সঠিক নয়। 3 নাম্বার কি বলছে? জলীয় বাষ্প। অবশ্যই সঠিক। তার কারণ মোম পোড়াইলে পদার্থের 3টা অবস্থায় পাওয়া যায়, কঠিন, তরল এবং গ্যাস, 3টাই পাওয়া যায়। অর্থাৎ এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আমি পাচ্ছি, ধোঁয়া আমি পাচ্ছি, হাইড্রোজেন পাবো না, কিন্তু জলীয় বাষ্প কিন্তু পাবো। অর্থাৎ তুমি যদি মোমের উপর এরকম হাত দাও দেখবে হাত ধীরে 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 একটু ভিজে যাচ্ছে। এটা মনে রাখবা ভাই, বুঝছো? আচ্ছা পরেরটাতে যাই। বলছে যে হাইড্রোকার্বন মানে কি? হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত জৈব যৌগ। অর্থাৎ এদিকে আমি জৈব যৌগ বলতেছি বা হাইড্রোকার্বন বলতেছি, চ্যাপ্টার 11 এর পড়া। যাই হোক এখানে এরা দুটো অনেক সময় দেয়। হাইড্রোকার্বন মানে কি? হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যৌগ, যাদেরকে আমি জৈব যৌগ বলতেছি। তো কেরোসিন হাইড্রোকার্বন, মোম হাইড্রোকার্বন, প্রোপেন হাইড্রোকার্বন। অর্থাৎ 3টাই সঠিক, 1 2 3, কাহিনী খাতাম। এবং একটা বহুল প্রচলিত একটা এমসিকিউ, তোমরা একটু ভিডিওটা পজ করবা, সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানাবে, আমি দেখতে চাই। অনেক বোর্ডে আসছে। ইউরিয়া সারের গলনাঙ্ক কত? এটা অনেকবার প্রশ্ন আসছে, একটু কমেন্ট বক্সে জানাও তো, দেখতে চাই। হ্যাঁ দেখো এখানে দেয়া আছে কত? আরে সাতার মাথা যায় না কেন? কত হবে? 133। অ্যান্সার কত হবে? 133। একটু দেখে নিবা। এখানে বলছে মোমের তাপমাত্রা গলনাঙ্কে পৌঁছালে তার কোন কোন অবস্থা পরিলক্ষিত হয়? অর্থাৎ কোন একটা মোম নিছো ভাই, এই মোমটা কোথায় পৌঁছাবে? তার গলনাঙ্কে পৌঁছাবে। গলনাঙ্ক কখন যেটাই যাক না কেন, আমরা এই যে গ্রাফটার কথা মনে আছে, এই যে এরকম গ্রাফ পড়াইছিলাম বেসিক ক্লাসে, দেখবা এরকম গেছি, এরকম গেছে, যা এরকম ওদিকে উঠে চলে যায়। এটা বলছিলাম তার গলনাঙ্ক রেখা, এটা বলছিলাম তার স্ফুটনাঙ্ক রেখা, তাই না?
দেখো আমি বলছিলাম যখন কোন একটা কঠিন পদার্থ গলতে শুরু করছে, তার মানে এই না যে সবগুলো একবারে গলে যায়। বিষয়টা এরকম, ধরে নাও আমি ফ্রিজ খুললাম, ফ্রিজ খুলে একটা কি বার করলাম, একটা বরফ বার করছি। মনে হচ্ছে যে একটু ঠান্ডার ভিতর বরফ খেলে ভালো লাগবে, যদিও প্রচুর ঠান্ডা। তো বরফ বার করে এখন খাওয়ার জন্য বরফটা হাতে নিছি, হাতে নিয়ে একবার সুন্দর করে একটু খাইলাম। খাওয়ার পরে কি বরফ সাথে সাথে উড়ে চলে যাবে? বরফ কি ফ্রিজের মধ্যে থেকে বার করার সাথে সাথে বরফ কি হাওয়ায় মিশে যাবে? না। দেখবা বরফ বার করার পর কিছু সময়ের জন্য শক্ত বরফটা থাকবে, তারপর ধীরে ধীরে সেটা গলতে থাকবে। তো দেখো বরফ বার করছো, বরফ একটা কঠিন, তারপরে দেখবে হাতও ভিজে যাচ্ছে, মানে তরল। তার মানে কোন একটা পদার্থ যদি গলনাঙ্কে পৌঁছায়, তাহলে ওইখানে কি কি থাকে? কঠিনও থাকে এবং তরলও থাকে। তাহলে অ্যান্সার কি হবে? খ নম্বরটা, কঠিন এবং তরল। একটু বুঝে শুনে পড়ো, হ্যাঁ। এবার আসো পরের প্রশ্নতে যাই। পরের প্রশ্ন বলছে তরল পদার্থ কখন গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়। এটা খুবই বিষয়, মানে সিম্পল বিষয়। একটা তরল পদার্থ আছে, কখন সেটা গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হবে? যখন সেটা স্ফুটনাঙ্কে পৌঁছাবে। গলনাঙ্কে পৌঁছলে সেটা গলে যায়, স্ফুটনাঙ্কে পৌঁছলে সেটা স্ফুটনাঙ্ক হয়। এজন্য হবে কি, তাপমাত্রায় স্ফুটনাঙ্কে পৌঁছালে। এটা ছোট বাচ্চাদের পড়া, আই হোপ তোমরা পারবে, তোমরা তো ছোট বাচ্চা না, বড় বাচ্চা। এবার এটা দেখো তোরে ভাই, বলছে স্ফুটন তাপমাত্রায় কি ঘটে। এই যে স্ফুটনটা আছে, এই স্ফুটনে পৌঁছালে তাপমাত্রা কি ঘটে? এখানে বলছে তাপ শক্তির প্রয়োগে তাপমাত্রা বৃদ্ধি পায়, তাপমাত্রা নির্দিষ্ট থাকে, চাপ স্থির থাকে, নিচের কোনটি সঠিক হবে? কেউ কেউ বলতে পারবা? কোথায় গেল? দেখো স্ফুটন হইলে তাপ শক্তি প্রয়োগে তাপমাত্রা বৃদ্ধি পায়, উত্তর হইলো স্ফুটনের তাপমাত্রা কি ঘটে না, তাপমাত্রা প্রয়োগে তাপমাত্রা বৃদ্ধি পায় না। ধরে নাও এই যে স্ফুটন, এটা ধরে নাও তার গলনাঙ্ক রেখা ছিল, জিতে গলনাঙ্ক বুঝাইলাম, এটা তার স্ফুটনাঙ্ক, এসতে স্ফুটনাঙ্ক বুঝাইলাম। অর্থাৎ এখন তুমি দেখো, অর্থাৎ এটা সরি, এটা বয়লিং বি, মেল্টিং এম, ও এটা মেল্টিং, এটা হলো কি সব উল্টা পাল্টা বলতেছি ছাতার মাথা, ভালো করে দেখো। এটা হলো তার গলনাঙ্ক রেখা, বুঝছো? গলনাঙ্ক রেখা, এটা হলো তার স্ফুটনাঙ্ক রেখা। এখন কথা হলো, আমাকে বলছে স্ফুটন যখন ঘটবে তখন কি হয়? তাপ শক্তি প্রয়োগে তাপমাত্রা বৃদ্ধি পায় না। যখন দেখো স্ফুটনাঙ্কে পৌঁছাবে, এই ওয়াই অক্ষ বরাবর থাকে কি তাপমাত্রা, এক্স অক্ষ বরাবর থাকে কি সময়। যখন তুমি কোনো একটা এই যে রেখায় পৌঁছাচ্ছ, তার গলনাঙ্ক রেখায় পৌঁছাবা বা তাদের স্ফুটনাঙ্ক রেখায় পৌঁছাচ্ছ, তখন কিন্তু সার্টেন টাইম পর্যন্ত, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত তাপমাত্রা বাড়াবা, তাপমাত্রা বাড়বে না, কিন্তু সময় বেড়ে যাবে, সময় বেড়ে যাবে, এই যে সরল রেখা পাবা। এই জন্য বলা হচ্ছে যে তাপ শক্তি প্রয়োগে তাপমাত্রা বৃদ্ধি পায় না, বৃদ্ধি পায় না। আনসার তাহলে এটা নয়। তাহলে তাপমাত্রা নির্দিষ্ট থাকে, হ্যাঁ তাপমাত্রা নির্দিষ্ট থাকে। এই যে দেখো এইখানে যে তাপমাত্রা থাকবে এই পর্যন্ত একই তাপমাত্রায় থাকবে, তাহলে তাপমাত্রা নির্দিষ্ট থাকে। তারপরে চাপ স্থির থাকে, হ্যাঁ অবশ্যই চাপও স্থির থাকে। তাহলে অ্যান্সার হলো 2 আর 3। এগুলো বোঝা লাগবে, যারা বেসিক ক্লাস ভালো করে বুঝছো তারা এগুলো বুঝবা, না হলে কোর্সে ভর্তি হইও। এবার আসো যে কোনটির ঊর্ধ্বপাতিত পদার্থ। ঊর্ধ্বপাতিত পদার্থ মানে কি ভাই? যে সকল কঠিন পদার্থকে তুমি তাপ দিবা, তাপ দিলে ঠুস করে সেটা কি হয়ে যাবে? ডিরেক্ট গ্যাস হয়ে যাবে। আমরা জানি কোন একটা কঠিন পদার্থকে, কোন একটা কঠিন পদার্থকে, কঠিনকে তাপ দিলে কি হয়? তরল হয়। তরলকে তাপ দিলে কি হয়? গ্যাস হয়। এটা আমরা জানি, সকলেই জানি। তো কিছু কিছু কঠিন পদার্থ থাকবে যাদের তুমি তাপ দিবা সরাসরি কি হয়ে যাবে? গ্যাস হয়ে যাবে, মাঝখানে এই তরলটা আর হবে না। এই যে তাপ প্রয়োগে সরাসরি গ্যাসে রূপান্তরিত করতেছে, এই সকল পদার্থগুলোকেই বলা হচ্ছে কি ঊর্ধ্বপাতন। একে ঊর্ধ্বপাতন বলে। তো ঊর্ধ্বপাতিত পদার্থ অনেকগুলো আছে, তার ভিতর থেকে এটাও কিন্তু একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। সংকেতটা মনে রাখবা, C10H8। তোমাদের বইয়ে 5 থেকে 6টা, 5টার মতো মনে হয় ঊর্ধ্বপাতিত পদার্থের নাম আছে, সংকেত আছে। সো নিজ দায়িত্বে এগুলো নাম মনে রাখবা। যেমন এটা আছে, তারপরে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আছে, তারপরে কঠিন কার্বন ডাই অক্সাইড আছে, তারপরে অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, মিশদল বলতেছি আমরা, এরকম আরো আছে, কর্পূর আছে। এই যে বিষয়গুলো আছে এগুলো একটু মনে রাখা লাগবে। বা আয়োডিন আছে, এগুলো আছে, এগুলো একটু মনে রাখবা। ওকে, যেমন তাহলে এটার সঠিক উত্তর কোনটা হবে? C10H8। এটা ঊর্ধ্বপাতিত পদার্থ। একইভাবে কোন পদার্থে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়? তার মানে বাষ্পে কে পরিণত হয়? ঊর্ধ্বপাতিত পদার্থ। নিচের কোনটা হবে? এখানে আছে ফ্লোরিন না, ক্লোরিন না, ব্রোমিন না, তাহলে কি হবে? আয়োডিন। এই যে বলছে আয়োডিনে হয়। কঠিন কার্বন ডাই অক্সাইডে কিন্তু হয়, শুধু কার্বন ডাই অক্সাইড না। পরেরটাতে আসি,
24 নম্বর বলছে দেখো কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? তুতে, খাদ্য লবণ, সোডা অ্যাশ না কর্পূর? একটু আগে তো বললাম কর্পূর হবে, ন্যাফথালিন হবে, তাহলে কর্পূর হবে সঠিক উত্তর। গ নাম্বারটা মনে রাখা লাগবে, এগুলো মুখস্থ করা। নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? এই যে C10, H16O, এটা মনে রাখা লাগবে সলিড অবস্থায়। ওকে, এই বিষয়গুলো একটু ভাই মাথার ভিতরে মনে রাখা লাগবে। এবার আসো, তাপ প্রদানে কঠিন হতে সরাসরি বাষ্পে কে পরিণত হয়? যে একটু আগে বলছি যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যেটা আছে, এটাও আমাদের একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, তার মানে এটাই হবে আমাদের সঠিক উত্তর। অ্যান্সার নাম্বার ক। লাস্ট কোশ্চেন এই চ্যাপ্টারের, ও লাস্ট কোশ্চেন তো না, আর অনেকগুলা কোশ্চেনই আছে, সরি। বলছে কোনটি তরলে পরিণত করা সম্ভব? কোনটি তরলে পরিণত করা সম্ভব? এখন যে সকল পদার্থকে তাপ দিলে তরল হবে সেটা তরলে পরিণত করা সম্ভব, কিন্তু তুমি কি কখনো ঊর্ধ্বপাতিত পদার্থকে তাপ দিলে তরল করতে পারবা? উত্তর হইল না। কঠিনকে তাপ দিলে সরাসরি গ্যাস হয়ে যায়, এই সকল পদার্থকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলে। ন্যাফথালিন একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, আয়োডিন একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, কর্পূর একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। এদেরকে তাপ দিলে সরাসরি গ্যাস হবে, কখনোই তরল হবে না। কিন্তু অ্যামোনিয়া, শুধু অ্যামোনিয়া, এটা কিন্তু একটা কঠিন পদার্থ, যাকে তাপ দিয়ে তরল পরিণত করা সম্ভব। তাহলে অ্যান্সার হবে গ নাম্বারটা। এবার আসো, বলছে কোনটি কর্পূরের সংকেত? এত কর্পূর কর্পূর করে চিল্লাচ্ছি, অ্যান্সার হবে এটা, মনে রাখা লাগবে। নিজ দায়িত্বে, আমার উপর নির্ভর করলে হবে না। পরের প্রশ্নতে চলে যাই। এবার এখানে দেখো বলছে কোন পদার্থকে তাপ দিলে কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিণত হয়? এটা তো ভুল আছে, কোন পদার্থকে তাপ দিলে কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিণত হয়। এখন অ্যান্সার হইতো ভাই এখানে এটা হইতো না, অ্যান্সার হইতো এটা, বুঝছো? আমার যে লিখছে সে একটু মিস করে ফেলছে, অ্যামোনিয়াম ক্লোরাইড হইতো, এখানে হইতো অ্যামোনিয়াম ক্লোরাইড, কিন্তু সে অপশনটাই দেয় নাই, কোনো কারণে টাইপিং মিস্টেক হয়েছে। সো এটা একটু বুঝে শুনে অ্যান্সার দিও, এটা কিন্তু হবে না। অ্যান্সার হবে কোনটা? অ্যামোনিয়াম ক্লোরাইড। এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডটা মিস্টেক হয়ে গেছে। এবার বলছে কোন গ্যাসটি কঠিন অবস্থায় ঊর্ধ্বপাতিত হয়? এখানে কি লিখে দিছি? কঠিন কার্বন ডাইঅক্সাইড, সলিড কার্বন ডাইঅক্সাইড কি হয়? ঊর্ধ্বপাতিত হয়, অর্থাৎ এটা একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। অ্যান্সার হবে খ নম্বরটা। নিচে বলছে কোনটি ঊর্ধ্বপাতিত মৌলিক পদার্থ? প্রশ্নটা খুবই সেন্সিটিভ, ভালো করে বুঝবা। কোনটি ঊর্ধ্বপাতিত মৌলিক পদার্থ? আমাদের যতগুলো ঊর্ধ্বপাতিত পদার্থ আছে, এই ঊর্ধ্বপাতিত পদার্থের ভিতর দেখো এই যে আয়োডিন আছে না, এই আয়োডিনটাই কিন্তু শুধু মৌলিক গ্যাস, মৌলিক, এটা কিন্তু শুধু মৌলিক। তার মানে অ্যান্সার কোনটা হবে? এই যে ভদ্রলোক আয়োডিন, এটা শুধু আয়ও থাকতে পারে, নিচে টু থাকতে পারে, যেটা থাকবে সেটা মেরে দিয়ে আসবে, কোনো সমস্যা নেই। ওকে, চলো পরেরটাতে যাই। বলছে নিচের কোনটি ঊর্ধ্বপাতিত বস্তু? এবার আর পদার্থ বলে নাই, বলছে বস্তু। এখানে আছে একটা ফেনল আছে, অর্থাৎ একটা বেনজিনের সাথে একটা অ্যালকোহল আছে, ফেনল, সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড, এগুলো একটাও হবে না। অ্যান্সার হলো কঠিন কার্বন ডাইঅক্সাইড, এটা। এবার আছে যে সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে কোনটা? সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় কে কে থাকে? দেখো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে তিনটাই। লাস্ট কোশ্চেন আমাদের, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। এই তিনটা ভদ্রলোককেই আমরা কিন্তু সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকবে। সো সংকেতগুলো একটু লেখার চেষ্টা করবো, কমেন্ট বক্সে লিখে দিবা কি কি। যে সাধারণ অবস্থায় থাকে C10, H8, এটাও কঠিন অবস্থায় থাকে, S8 এটাও কঠিন অবস্থায় থাকে, I2 এটাও কিন্তু এই কঠিন অবস্থায় থাকে। ওকে, সো এটাই ছিল আজকে আমাদের ক্লাস, আর প্রশ্ন নাই ইনশাল্লাহ। তো ভাই এই চ্যাপ্টারে যে কোশ্চেনগুলো আমি তোমাকে প্র্যাকটিস করাচ্ছি, তারপরে যদি তোমার কোনো সমস্যা থাকে, কোনো স্পেসিফিক প্রশ্ন বুঝতে অসুবিধা থাকে, আমাদের ফেসবুক পেজ আছে, আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, ভাই যেখানে খুশি আমার জাস্ট জানাও, বা এই ভিডিওর কমেন্ট বক্সে তুমি জানাও, আমি আছি তোমাদের পাশে, ইনশাল্লাহ আমি সেটা বুঝিয়ে দেবো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, নিজ নিজ জায়গা দিয়ে সর্বোচ্চ দিয়ে প্রস্তুতি নাও, অবশ্যই ভালো কিছু হবে। ভালো থাকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।